কিভাবে এক্সচেঞ্জ হবে? প্রথম হচ্ছে মাংসের সাথে বা অ্যালভিওলাসের সাথে হচ্ছে ব্লাড, ব্লাড থেকে হচ্ছে টিস্যুতে কিভাবে চেঞ্জ হবে এটা হচ্ছে আমরা বলবো। তো গ্যাস মূলত কি করে, এটা হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, তাই না? যখন হচ্ছে আমরা আগেও বলছিলাম যে ডিফিউশন কিভাবে হবে, উচ্চ ঘনত্ব, এখানে হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে হচ্ছে গ্যাস কি করবে, প্রবাহিত হবে। হচ্ছে the exchange of respiratory gases takes place due to partial pressure difference of the gases. partial pressure এর পার্থক্যের কারণে কি হবে, এক্সচেঞ্জ হবে। এবং permeability of the membrane and chemical reaction in the blood. The partial pressure and content of oxygen and carbon dioxide in alveoli, capillaries and tissues are follows. এখানে দেখা হয়েছে যে কোন কোন গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন কন্টেন্ট কেমন হবে, পার্শিয়াল প্রেশার কেমন হবে, কার্বন ডাই অক্সাইডের কন্টেন্ট, তার পার্শিয়াল প্রেশার সেটা অ্যালভিওলাসে কত হবে, তারপরে হচ্ছে আর্টারিতে কত হবে, ভেনাসে কত হবে, টিস্যুতে গিয়ে কত হচ্ছে। দেখা যাবে যে নিচে এরকম ব্যাখ্যা দেওয়া আছে যে ডিফিউশন অফ অক্সিজেন বা ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। এটা তো প্রথমে হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন। So the partial pressure of oxygen in the atmosphere is 159 millimeter mercury. তাহলে হচ্ছে অ্যাটমসফিয়ার যেটা আছে পরিবেশে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত, 159 মিলিমিটার পারদ, এবং অ্যালভিওলাইতে হচ্ছে 104। তাহলে স্বাভাবিকভাবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে এটা সোজাসুজি কোথায় যাবে, লাংসের অ্যালভিওলাসে চলে যাবে। হচ্ছে ডিউ টু দ্য প্রেসার গ্রেডিয়েন্ট অফ 55 মিলিমিটার মার্কার, যে চাপের পার্থক্য কত এখানে 55 মিলিমিটার পারদ, অক্সিজেন ইজিলি এন্টার্স ফ্রম এয়ার ইনটু দ্য অ্যালভিওলাই। তারপর বলছে the partial pressure of oxygen in the pulmonary capillary is 40 millimeter mercury and in the alveoli it is 104 millimeter mercury. এখানে উপরে সবকিছু আছে যে অ্যালভিওলাতে 104, তারপর আছে আর্টারিয়াল ইন্ট্রাপালমোনারি ক্যাপিলারিতে 40, তারপরে দেখা যাচ্ছে যে arterial end of systemic capillary 95, আর টিস্যুতে আছে 40। এগুলো যে পার্থক্যের কারণে কি হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। এখন বলো তো আর্টারি এবং ভেইন কাকে বলে? আর্টারি হলো ধমনী আর ভেইন হলো ভেইন হলো ভেইন কে? শিরা। এটা তো বাংলায় বললা জাস্ট, আর্টারি মানে ধমনী, ভেইন হচ্ছে শিরা। এদের কাজ কি আসলে, কোনটাকে আর্টারি বলবো, কোনটাকে আর্টারি অক্সিজেন বাহিত রক্ত ক্যারি করে হচ্ছে আর্টারি। হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় সেটা হচ্ছে আর্টারি, আর যেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে সেটা হচ্ছে ভেইন। এক্স্যাক্টলি। তো আর্টারি থেকে যেগুলো হচ্ছে বের হবে সেগুলো হচ্ছে কি বলতেছে, হার্ট থেকে যেগুলো বের হয় সেগুলোকে হচ্ছে আর্টারি বলে। অর্থাৎ একটাকে বলা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা হার্ট আর একটা হচ্ছে টুয়ার্ড দা হার্ট। অর্থাৎ হার্ট থেকে যেগুলো বের হয়ে চলে যাচ্ছে বা ব্লাড ফ্লো হচ্ছে যেদিকে সেটাকে বলা হচ্ছে আর্টারি, এবং টিস্যু বা অর্গান বা সেল থেকে যেগুলো হচ্ছে হার্টের দিকে যাবে সেগুলোকে বলা হচ্ছে ভেইন। আর নরমালি কি হয়, হার্টের ভিতরে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ফ্লো হয়, আর ভেইনে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে ফ্লো হয়। এখন বলো পালমোনারি ভেইন এবং পালমোনারি আর্টারির মধ্যে পার্থক্য কি? পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর পালমোনারি আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। লাংসের ক্ষেত্রে এটা ব্যাটের কম কেন? আমরা তো নরমালি জানি যে ভেইন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেইনের ক্ষেত্রে দেখতেছি যে এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এর কারণ কি?
পালমোনারি ভেন লাংস থেকে হার্টে যায় এই জন্য। রাইট। পালমোনারি ভেইন হচ্ছে হার্ট থেকে লাংসের দিকে যাচ্ছে। তো আমরা জানি যে লাংসে কি থাকবে, প্রথমে অ্যাটমসফিয়ার থেকে বাইরে থেকে সেটা অক্সিজেন আসবে, সে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে কি করবে, হার্টে পৌঁছায় দিবে। আবার কি করবে, হার্ট হচ্ছে পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাকুমুলেট করবে, সেটা আবার কি করবে, পালমোনারি আর্টারি দিয়ে সে হচ্ছে লাংসে পাঠিয়ে দিবে। এখন বলতো যে পালমোনারি ভেইন যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা হার্টের কোথা দিয়ে প্রবেশ করবে? হার্টের যে 4টা চেম্বার আছে, কোন চেম্বার দিয়ে প্রবেশ করে? রাইট, লেফট অ্যাট্রিয়াম দিয়ে ঢুকবে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেছো? হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো। তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কয়টা ধাপ? প্রথমে হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে লাঞ্চ থেকে এটা হচ্ছে হার্টে চলে যাবে, হার্ট থেকে আবার এটা সিস্টেমে চলে যাবে, অর্থাৎ ব্লাডে যাবে, ব্লাড থেকে টিস্যুতে যাবে। তাহলে এক একটা এরকম ধরলে দেখা যাবে যে তাদের পার্শিয়াল প্রেসার কত ছিল, অ্যাটমসফিয়ারে 159, এরপরে অ্যালভিওলাসে এটা 104, এরপরে হার্টে চলে গেল, হার্ট থেকে আবার কোথায় যাবে, লাংস সিস্টেমে চলে যাবে, অর্থাৎ ব্লাডে যাবে, ব্লাড হচ্ছে 95, আবার টিস্যুতে হচ্ছে 40। দেখা যাচ্ছে যে তাহলে কি ক্রোনোলজিক্যালি আর কি পার্শিয়াল প্রেসারটা কমতেছে, এই কারণে ইজিলি অক্সিজেন এন্টার করবে। তেমনি ভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও ভিন্ন। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রথমে হচ্ছে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এখানে বিভিন্ন ধরনের মেটাবলিক রিঅ্যাকশন হবে, মেটাবলিক রিঅ্যাকশনের কারণে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো প্রথমে টিস্যু থেকে কি হবে, টিস্যুতে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সেটা হচ্ছে 46। তারপরে হচ্ছে এটা ব্লাড আসবে, ব্লাডে দেখা যাচ্ছে 40, ব্লাড থেকে হার্টে আসবে, হার্ট থেকে আবার কোথায় আসবে, পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারিতে আসবে, সেখানে আছে 40, আর বাইরে হচ্ছে অ্যাটমসফিয়ারে খুবই নগণ্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থেকে, সেটা হচ্ছে 0.3। এখানে টেবিলের ব্যাখ্যায় দেওয়া হয়েছে, এখানে হচ্ছে the average oxygen tension in the tissue is 40 millimeter marker due to continuous metabolic activity and constant utilization of oxygen. Thus, a pressure gradient of about 55 millimeter marker exists between capillary blood and the tissue, so that oxygen can easily diffuse into the tissues. In addition, the oxygen content in the arterial blood is 19 ml percentage, but 19 ml per 100 ml of blood, and in the venous blood it is 14 ml per 100 ml of blood. Thus, the diffusion of oxygen from blood to the tissue is 5 ml per 100 ml of blood. অর্থাৎ এখানে আর্টারিয়াল ব্লাডের কত ছিল, 19 ml, ভেনাস ব্লাডে 14 ml, তাহলে ডিফিউশন কত হবে, 5 ml। তাদের যে গ্রেডিয়েন্ট, এমনিভাবে ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড একইভাবে হবে। The partial pressure of carbon dioxide in alveoli is 40 millimeter per hour. এখানে আর কি উল্টা বলছে, এখানে আছে ওরা অ্যালভিওলাস থেকে শুরু করেছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গুলো তো কোথায় তৈরি হবে, যদি আমরা উল্টা আসি তাহলে টিস্যুতে হবে। তো টিস্যুতে আছে 46, এখান থেকে তারপরে আছে ব্লাড আসবে, ব্লাড আছে 40, এরপরে ব্লাড থেকে পুরো হার্টে চলে আসবে, হার্ট থেকে অ্যালভিওলাসে আসবে, এখানে হচ্ছে 40, আর বাইরে তো হচ্ছে 0.3। এটা হচ্ছে উল্টা বলছে, এখানে the partial pressure of carbon dioxide in alveoli is 40 millimeter marker, whereas in the blood it is 46 millimeter. So the pressure gradient of 6 millimeter marker is responsible for the diffusion of carbon dioxide from blood into the alveoli. তাহলে প্রথম ধাপটা বলছে যে ব্লাডে ছিল 46, অ্যালভিওলাতে আছে 40, তাহলে পার্থক্য হচ্ছে 6, এই 6 এর কারণে কি হবে, যে ব্লাড থেকে খুব সহজেই অ্যালভিওলাসে চলে আসবে। আর বলছে in the atmospheric air the partial pressure of carbon dioxide is very insignificant and is only 0.3 millimeter marker. So whereas in the alveoli it is 40 millimeter marker. So carbon dioxide passes to atmosphere from alveoli easily. For arekta dhaper kotha bolche, due to continuous metabolic activity carbon dioxide is produced constantly in the cells of the tissue. So the average carbon dioxide tension in the tissue is high and it is 46 millimeter marker, whereas in the arterial blood it is 40 millimeter marker.
The pressure gradient of about 6 millimeter mercury responsible for the diffusion of carbon dioxide from tissue to blood. তাহলে এখান থেকে শুরু করো, টিস্যু থেকে প্রথমে ব্লাডে গেল, তারপর হচ্ছে ব্লাড থেকে আবার কোথায় গেছে অ্যালভিওলাসে, অ্যালভিওলাই থেকে আবার কোথায় গেল অ্যাটমসফিয়ারে। So in addition, the carbon dioxide content in the arterial blood is 48 milli per 100 ml of blood, and in the venous blood it is 52 ml. Thus, the diffusion of carbon dioxide from tissue থেকে ব্লাডে হবে, এদের পার্থক্য যত তত 52 থেকে 48 বাদ দিলে 4 ml। বুঝা গেছে কিভাবে এক্সচেঞ্জ হবে? জাস্ট ওই যে পার্শিয়াল প্রেসারের পার্থক্যের কারণে, কম বেশি কম বেশি। বুঝছো? জি ভাই। না বুঝলে বলো। এখন আছে রেসপিরেশন কিভাবে রেগুলেশন হবে, তার মেকানিজম। So respiration is subjected to variation even under normal physiological condition. বলতেছে যে তোমার নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে, তুমি সুস্থ আছো, তারপরে কি হয় রেসপিরেশন তোমার ভ্যারি করে। যেমন ইমোশন এন্ড এক্সারসাইজ ইনফ্লুয়েন্স দ্য রেট এন্ড ফোর্স অফ রেসপিরেশন। যখন অনেক আবেগে থাকো, অনেকে মেয়েদের সামনে গেলে হার্টবিট বেড়ে যায়, বা ভাইবা দিতে গেলে কি হয় হার্টবিট বেড়ে যায়। এটা কি তুমি ফিজিওলজিক্যালি একদম ফিট, তারপরে কি হচ্ছে ইমোশনের কারণে, আবেগের কারণে, এক্সারসাইজের কারণে, এগুলা কি হয় বা এক্সাইটমেন্টের কারণে যে রেসপিরেশন বেড়ে যায়। তাছাড়া কি হবে রেস্ট এন্ড স্লিপ ডিক্রিজ দ্য রেট এন্ড ফোর্স অফ রেসপিরেশন। যখন আমরা কি থাকি ঘুমাই থাকি বা যখন একটু রেস্ট নিই তখন কি হয় আমাদের রেসপিরেশন খুবই স্লোলি চলে, but the altered pattern of respiration is brought back to normal within a short time by some regulatory mechanism in the body. কি বলতেছে যে খুবই বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে কি হয়ে যাচ্ছে নরমাল কন্ডিশনে চলে আসতেছে। তাহলে এটা কিভাবে হয় বলছে the pattern of respiration is regulated by two mechanism, একটা হচ্ছে নার্ভাস বা নিউরাল মেকানিজম আর একটা হচ্ছে কেমিক্যাল মেকানিজম। এখন নার্ভাস মেকানিজম কি? নার্ভাস মেকানিজম রেগুলেট রেসপিরেশন বাই রিফ্লেক্স প্রসেস। কিভাবে রেগুলেট হবে? রিফ্লেক্স প্রসেসের মাধ্যমে। দিস মেকানিজম ইনক্লুডস রেসপিরেটরি সেন্টার, অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট নার্ভ। অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নার্ভের মধ্যে পার্থক্য কি? সামিউল? অ্যাফারেন্ট নার্ভ হচ্ছে সেন্সরি নার্ভ, যেগুলো হচ্ছে কি হয় যে বডির বিভিন্ন পার্ট অথবা টিস্যু অর্গান থেকে কি করে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কি দেয়, তারা সিগন্যাল দিবে, ইম্পালস দিবে। এদেরকে বলা আছে সেন্সরি বা অ্যাফারেন্ট। আর ইফারেন্ট কি? ইফারেন্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা কি হচ্ছে সিগন্যাল পাঠাবে বিভিন্ন বডিতে টিস্যুতে, এটাকে বলে সে ইফারেন্ট বা মোটর নার্ভ। এটা হচ্ছে সেন্সরি নার্ভ আর একটা আছে মোটর নার্ভ। তো অ্যাফারেন্ট এটা মনে রাখার নিয়ম হচ্ছে এতে অ্যারাইভ। অ্যারাইভ মানে কি? এরা হচ্ছে আসে বা পৌঁছায়। কোথায় পৌঁছাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর ইফারেন্ট মানে কি? এগুলো হচ্ছে এক্সিট, ছেড়ে যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। তাহলে একটা হচ্ছে অ্যাফারেন্ট হচ্ছে সেন্সরি নার্ভ আর ইফারেন্ট হচ্ছে মোটর নার্ভ। So the respiratory center are group of neurons which control the rate, rhythm, and force of respiration. The centers are bilaterally situated in reticular formation of the brainstem. So depending upon the stimulation in the brainstem, the respiratory center are classified into two groups. তাহলে হচ্ছে এই রেসপিরেটরি সেন্টারকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে, এর স্টিমুলেশনের উপর ভিত্তি করে। যে কোথায় স্টিমুলেশন দিচ্ছে, যে ডরসাল পার্টে, ডেন্টাল পার্টে, মেডুলাতে নাকি বনসে, এর উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেডুলারি সেন্টার আর একটা হচ্ছে কন্ডাইন সেন্টার। মেডুলারি সেন্টার কি দ্বারা গঠিত? মেডুলারি সেন্টার হুইচ আর মেড অফ ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, যেটাকে আবার ইন্সপিরেটরি সেন্টারও বলা হয়। হচ্ছে দে আর রেসপন্সিবল ফর বেসিক রিদম অফ রেসপিরেশন।
এটাই হচ্ছে মেইন। তোমার হচ্ছে মেডুলারি বলি বা পন্টাইন বলি, মেইন রেসপিরেটরি সেন্টার হচ্ছে এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এরাই সবকিছু রেগুলেট করে। বলছে দে আর রেসপন্সিবল ফর বেসিক রিদম অফ রেসপিরেশন। আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন যেগুলো আছে ভেন্ট্রালি আছে, এগুলাকে আবার এক্সপাইরেটরি সেন্টার বলে। বলছে নরমালি দ্য ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন ইজ ইনঅ্যাক্টিভ ডিউরিং কোয়াইট ব্রিদিং এন্ড বিকাম অ্যাক্টিভ ডিউরিং ফোর্সড ব্রিদিং। নরমালি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু যখন আমরা হচ্ছে অনেক ফোর্সড ব্রিদিং করি, অনেক দৌড়াইতেছি বা ফুটবল খেলার সময় দেখবা যে দম বের হয়ে যাচ্ছে, তখন আর কি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এটা অ্যাক্টিভ হলে কি হবে, অনেক দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে, একসময় দেখা যাবে যে নর্মাল কন্ডিশনে চলে আসছে। বলছে ডিউরিং ফোর্সড ব্রিদিং দিস নিউরনস স্টিমুলেট বোথ ইনস্পাইরেটরি এন্ড এক্সপাইরেটরি মাসল। যেহেতু বোথ ইনস্পাইরেটরি এক্সপাইরেটরি মাসলকে স্টিমুলেট করতেছে, তখন কি হবে, শ্বাস প্রশ্বাস খুবই দ্রুত হবে, মনে হবে যে দম বের হয়ে যাচ্ছে। একসময় গিয়ে কি হবে, সেটা আস্তে আস্তে নর্মাল কন্ডিশনে চলবে। এই পিকচারে দেখা যাচ্ছে এটা হচ্ছে লাংস, আর এটা হচ্ছে সে হচ্ছে রেসপিরেটরি সেন্টার। তো এটা হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন, আর নিচে যেটা সেটা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন। তো আমরা একটু আগে পড়ছি যে ডরসাল গ্রুপ হচ্ছে কি করে, রেগুলেট করে বেসিক রিদম। আর ভেন্ট্রাল গ্রুপ এটা কি করে, এটা মূলত ইনঅ্যাক্টিভ থাকে। কখন অ্যাক্টিভ হবে, যখন হচ্ছে আমরা কি করব, বিভিন্ন এক্সারসাইজ করব, অর্থাৎ এক্সাইটমেন্ট হবে, তখন হচ্ছে এটা হয়ে যাবে। বুঝছো এটা অ্যাক্টিভ হবে ডিউরিং ফোর্সড ব্রিদিং এর সময়। আর উপরে আছে নিচের পার্ট আছে মেরুলা, উপরের পার্ট হচ্ছে পন্স। পন্সের আছে দুইটা সেন্টার আছে, এখানে দেখা যাচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার আর একটা আছে অ্যাপনিয়াস্টিক সেন্টার। তো পন্টাইন সেন্টার কি হবে, বলছে পন্টাইন সেন্টার হুইচ আর নিউমোট্যাক্সিক সেন্টার, আর একটা আছে অ্যাপনিয়াস্টিক সেন্টার। এই নিউমোট্যাক্সিক সেন্টারে কি হবে, দ্য প্রাইমারি ফাংশন অফ নিউমোট্যাক্সিক সেন্টার ইজ কন্ট্রোল দ্য মেডুলারি রেসপিরেটরি সেন্টার। হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারের প্রাইমারি ফাংশন কে আছে কন্ট্রোল করে হচ্ছে এই মেডুলারি রেসপিরেটরি সেন্টার। আর স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন কে সে রেগুলেট করে, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার। বলছে দিস সেন্টার ইনহিবিট দ্য অ্যাপনিয়াস্টিক সেন্টার সো দ্যাট দ্য ডরসাল গ্রুপ নিউরনস আর ইনহিবিটেড। সে কি করে, সরাসরি হচ্ছে ইনহিবিট করে না। নিউমোট্যাক্সিক সেন্টারের নিচে আছে অ্যাপনিয়াস্টিক সেন্টার। তো এই নিউমোট্যাক্সিক সেন্টার কি করবে, এই অ্যাপনিয়াস্টিক সেন্টারকে ইনহিবিট করবে। আবার এই অ্যাপনিয়াস্টিক সেন্টার কি করবে, এই যে ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করবে। এর ফলশ্রুতিতে কি হবে, ইন্সপাইরেশন বেড়ে যাবে বা কমে যাবে। আবার অ্যাপনিয়াস্টিক সেন্টার কি করতে পারে, এ হচ্ছে সরাসরি হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করতে পারে। ওসে অ্যাজ এ রিজাল্ট ইন্সপাইরেশন স্টপ এন্ড এক্সপাইরেশন স্টার্ট। তাহলে কি হবে, যখন নিউমোট্যাক্সিক সেন্টার ডরসাল গ্রুপ অফ নিউরনকে মেডুলার পর্শন যে ডরসাল গ্রুপ অফ নিউরন আছে একে যখন আছে ইনহিবিট করবে, তখন ইন্সপাইরেশন বন্ধ হয়ে যাবে, এক্সপাইরেশন শুরু হবে। So thus the pneumotactic center influence the switching between inspiration and expiration. আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এই যে শ্বাস একবার নিতেছে আর একবার ছাড়তেছে, তাহলে এটা কিসের কারণে নিতেছে, ওই যে নিউমোট্যাক্সিক সেন্টার বা অ্যাপনিয়াস্টিক সেন্টার কারণে। কারণ যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন কি হইতেছে, এই দুটা সেন্টার আর কি অ্যাক্টিভেট হয়ে যাইতেছে, তখন এরা কি করতেছে, ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করতেছে। ইনহিবিট করলে ইন্সপাইরেশন বন্ধ হয়ে যাচ্ছে, এক্সপাইরেশন শুরু হচ্ছে, তাহলে যে সুইচিং করতেছে। So it will also increase the respiratory rate by reducing the duration of expiration. তারপরে এরা কি করে, যে ইন্সপাইরেশন কে আবার বাড়ায় দেয় কিভাবে, it also increase the respiratory rate বাড়ায় দিবে by reducing the duration of expiration. যখন এক্সপাইরেশনের টাইম কমে যাচ্ছে, তখন কি বারবার হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন কি হবে, রেসপিরেটরি রেটও বেড়ে যাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, খুব দ্রুত হচ্ছে। এবার সে অ্যাপনিয়াস্টিক সেন্টার আগেই বলছে এটা সরাসরি কি করবে, ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করবে। বলছে দিস সেন্টার ইনক্রিজ দ্য ডেপথ অফ ইন্সপাইরেশন বাই অ্যাক্টিং ডিরেক্টলি অন দ্য ডরসাল গ্রুপ অফ নিউরন। তাহলে এখান থেকে মূলত শিখলাম যে নার্ভাস মেকানিজম কিভাবে হবে। নার্ভাস মেকানিজমের দুইটা পার্ট থাকে, একটা আছে মেডুলা আর একটা আছে পন্স। মেডুলারেতে দুইটা গ্রুপ অফ নিউরন থাকে, একটা ডরসাল একটা ভেন্ট্রাল,
আর বন্সে থাকে হচ্ছে দুইটা সেন্টার, একটা নিউমোটেক্সিক সেন্টার, একটা অ্যাপনিয়াস্টিক সেন্টার। তো মেইনলি কাজ করবে হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন, আর ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। যখন ফোর্সড ব্রিদিং করা হয় তখন সে অ্যাক্টিভ হয়ে যায়। আবার নিউমোটেক্সিক সেন্টার কি করে, সরাসরি হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করে না, প্রথমে অ্যাপনিয়াস্টিক সেন্টারকে ইনহিবিট করবে, আর অ্যাপনিয়াস্টিক সেন্টার পরবর্তীতে ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করবে। আর অ্যাপনিয়াস্টিক সেন্টার সরাসরি ডরসাল গ্রুপ অফ নিউরনকে ইনহিবিট করে, এটা হচ্ছে রেসপিরেশনকে রেগুলেট করে। এখন আরেকটা মেকানিজম হচ্ছে কেমিক্যাল মেকানিজম। Chemical mechanism of regulation of respiration is operated through the chemoreceptor. তাহলে এখানে কেমিক্যাল হিসেবে কি কাজ করে, chemoreceptor. The chemoreceptors are the sensory nerve endings which give response to chemical changes in blood. So the chemoreceptors are stimulated by the changes in the chemical constituent of the blood such as hypoxia. Hypoxia কি, যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে যাবে তখন এই কন্ডিশনকে বলা হয় হাইপোক্সিয়া। হাইপারক্যাপনিয়া কি, যখন আছে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার অনেক বেড়ে যাবে, and increased হাইড্রোজেন কনসেন্ট্রেশন। কেমোরিসেপ্টর কখন স্টিমুলেটেড হইতেছে, যখন হাইপোক্সিয়া হবে অর্থাৎ অক্সিজেন কমে যাবে, যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, এবং যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। Chemoreceptors are classified into two groups. একটা হচ্ছে সেন্ট্রাল chemoreceptors আর একটা হচ্ছে পেরিফেরাল chemoreceptors. এখন সেন্ট্রাল chemoreceptor কখন অ্যাক্টিভেট হবে বা স্টিমুলেট হবে, আর পেরিফেরাল chemoreceptor কখন স্টিমুলেট হবে, এখানে সেটাই বলা হয়েছে। বলছে the central chemoreceptors are stimulated due to increased hydrogen ion and partial pressure of carbon dioxide. তাহলে যখন ব্লাডে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাইতেছে এবং হাইড্রোজেনের আয়ন বেড়ে যাবে, তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যাবে। The stimulatory impulse are sent to dorsal respiratory group of neuron. তো যে ব্লাডে যাই হোক না কেন, কার্বন ডাই অক্সাইড বাড়ুক আর অক্সিজেন কমুক, এরা সব গিয়ে ধন্না দিবে হচ্ছে ওই যে ডরসাল গ্রুপ অফ নিউরনের কাছে, কারণ ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন ওটা মূলত ইনঅ্যাক্টিভই থাকে। তো যখন ডরসাল গ্রুপ অফ নিউরনকে সে অ্যাক্টিভেট করতেছে বা স্টিমুলেট করতেছে, তখন কি হবে, ইনক্রিজ ভেন্টিলেশন। তখন ভেন্টিলেশন বেড়ে যাবে, তখন কি হবে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, ভিতরের কার্বন ডাই অক্সাইড গুলো বের হয়ে যাবে। তাহলে ইনক্রিজ রেট এন্ড ফোর্স অফ ব্রিদিং। অ্যাজ এ রেজাল্ট সেটা ওয়াশ আউট হয়ে যাবে, and the respiration is brought back to normal. So lack of oxygen does not have significant effect on the central chemoreceptors. বলছে ব্লাডে যখন অক্সিজেন কমে যাবে তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর কি হবে না, স্টিমুলেট হবে না, এক্সেপ্ট দ্যাট ইট জেনারেলি রিপ্লেস দ্য ওভারঅল ফাংশন অফ ব্রেন। যখন অক্সিজেন কমে যাবে তখন কি দেখা যাবে, ব্রেনের ওভারঅল যে ফাংশন আছে সেগুলো হচ্ছে কোলাপস হয়ে যাবে বা ডিপ্রেস হয়ে যাবে, কিন্তু সে কখনো সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করবে না। এরপর আছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। Reduction in partial pressure of oxygen is the most potent stimulant for the peripheral chemoreceptor. The stimulatory impulse reaches the respiratory center, particularly in the dorsal group of neuron, resulting in increased ventilation. বলে যে আগের মতোই, আগে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছিল, এজন্য সেন্ট্রাল কেমোরিসেপ্টর স্টিমুলেট হয়েছে। এখন কি হবে, ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, সে সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট না করে পেরিফেরাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করবে। তখন এই পেরিফেরাল কেমোরিসেপ্টর আবার কি করবে, যে মেডুলাতে যে ডরসাল গ্রুপ অফ নিউরন আছে সেটাকে স্টিমুলেট করে ভেন্টিলেশন বাড়াই দেবে। যখন ভেন্টিলেশন বাড়বে কি হবে, দ্রুত শ্বাস প্রশ্বাস হবে, এর মধ্যে বেশি পরিমাণ অক্সিজেন পাবে। দিস প্রোভাইড এনাফ অক্সিজেন এন্ড রেকটিফাইজ দ্য ল্যাক অফ অক্সিজেন। These receptors are mildly sensitive to the increased partial pressure of carbon dioxide and increased hydrogen ion concentration. আগে যেমন বলা হয়েছিল যে ব্লাড অক্সিজেন পরিমাণ বেড়ে গেলে যেমন সেন্ট্রাল কেমোরিসেপ্টর অ্যাক্টিভ হচ্ছে না, তেমনি ভাবে পেরিফেরাল কেমোরিসেপ্টরের ক্ষেত্রে একই কথা। এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লেও বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়লেও পেরিফেরাল কেমোরিসেপ্টর
স্টিমুলেট হবে না। অর্থাৎ অক্সিজেনের জন্য আছে পেরিফেরাল কেমোরিসেপ্টর ফিক্সড, আর কার্বন ডাই অক্সাইডের জন্য আছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর ফিক্সড। বুঝা গেছে? তো যখন ভেন্টিলেশন কমে যাবে, ওটার আগে যেটা পড়ছে তার হচ্ছে ডায়াগ্রাম দিয়ে বুঝাইছে, যখন ভেন্টিলেশন কমে যাবে তখন কি হবে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, সাথে সাথে কি হবে, হাইড্রোজেন আয়নের পরিমাণও বাড়বে। যখন অক্সিজেন কমে গেছে, স্টিমুলেশন অফ পেরিফেরাল কেমোরিসেপ্টর, অক্সিজেন কমলে কি হয়, পেরিফেরাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করবে, আর এখানে কার্বন ডাই অক্সাইড বলে কি করতেছে, ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড ইনটু সিএসএফ, সেন্ট্রাল যে স্পাইনাল ফ্লুইড আছে তার সাথে কার্বন ডাই অক্সাইড ডিফিউজ হয়ে যাইতেছে, সেখান থেকে হাইড্রোজেন আয়ন ফর্ম করবে আর স্টিমুলেশন দেবে সেন্ট্রাল কেমোরিসেপ্টর। তখন সেন্ট্রাল কেমোরিসেপ্টর কি করবে, ডরসাল গ্রুপ অফ নিউরনকে স্টিমুলেট করবে। আর এখানে যে পেরিফেরাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেশন করেছিল, ও কি করবে, অ্যাফারেন্ট ইম্পালস দিবে ভায়া হ্যারিংস এন্ড অ্যাওর্টিক নার্ভ, হ্যারিংস এবং অ্যাওর্টিক নার্ভের মাধ্যমে সে সিগন্যাল পাঠাবে যে ডরসাল গ্রুপ অফ নিউরন তোমরা স্টিমুলেট হয়ে যাও, ভেন্টিলেশন বাড়াই দাও। তখন এই আছে ভেন্টিলেশন বাড়াবে কিভাবে, ডিফারেন্ট ইম্পালস দেবে টু রেসপিরেটরি মাসল, রেসপিরেটরি মাসলকে কি করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এরকম সিগন্যাল দেবে যে হ্যাঁ ভেন্টিলেশন বাড়াই দাও, ওখানে যে ভেন্টিলেশন করবে। এরপর আছে হ্যারিং-বুরুয়ার রিফ্লেক্স। হ্যারিং-বুরুয়ার রিফ্লেক্স কি বলছে, ইট ইজ এ প্রোটেক্টিভ রিফ্লেক্স that restrict the inspiration and prevents overstretching of lung tissue. তাহলে কি করবে, ইন্সপাইরেশন কে রেস্ট্রিক্ট করে দেয় আর প্রিভেন্ট করবে ওভারস্ট্রেচ অফ লাং টিস্যু। যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড বা সীমা পর্যন্ত শ্বাস নিতে পারতেছে, এই পর্যন্ত হচ্ছে লাং টিস্যু কি হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, প্রসারিত হচ্ছে, কিন্তু এর বাইরে হচ্ছে না। কেন হচ্ছে না, এটা হচ্ছে হ্যারিং-বুরুয়ার রিফ্লেক্স। Also, it is initiated by the stimulation of stress receptor, who is located on the wall of bronchi and bronchioles. তাহলে স্ট্রেস রিসেপ্টর থাকে, এটা কোথায় অবস্থিত, ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউল, এই মূলত এই কাজটা করে। তো যখন এই যে এখানে দেখানো হয়েছে ইন্সপাইরেশন হচ্ছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, টাইডাল ভলিউম মোর দ্যান 100 ml, টাইডাল ভলিউমকে যখন নরমাল শ্বাস প্রশ্বাস চলে সেটা হচ্ছে টাইডাল ভলিউম যতক্ষণই, তো আমরা হচ্ছে টাইডাল ভলিউম কত ছিল, একবার আমরা 500 ml, তো যখন 100 ml এর বেশি হইতেছে তখন কি করবে, লাংসটা প্রসারিত হবে, স্ট্রেচিং অফ লাংস, তখন কি হবে, স্টিমুলেশন অফ স্ট্রেস রিসেপ্টর ইন এয়ার প্যাসেজ, যখন লাংসটা প্রসারিত হবে তখন কি হবে, ওই যে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলের ওয়ালে যেগুলা স্ট্রেস রিসেপ্টর আছে সেগুলা স্টিমুলেট হবে বা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ও কি করবে, ইম্পালস দেবে বা সিগন্যাল দিবে, কিসের মাধ্যমে, ভ্যাগাল অ্যাপারেন্টের মাধ্যমে বা ভ্যাগাল সেন্সরি নার্ভের মাধ্যমে সে ইম্পালস দিবে কাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সে হচ্ছে ইফারেন্ট ইম্পালস দিবে, অর্থাৎ মোটর ইম্পালস দিবে কাকে, ওই যে ডরসাল গ্রুপ অফ নিউরন, যেটাকে এখানে সংক্ষেপে লেখা হচ্ছে ডিজিএন, তখন সেটাকে ইনহিবিশন করবে। ইনহিবিশন করলে কি হবে, ইন্সপাইরেশন কমে যাবে, তখন আবার কি হবে, এক্সপাইরেশন। বলছে দ্য রিফ্লেক্স ইজ অলসো কল্ড হ্যারিং-বুরুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স। মানে এই রিফ্লেক্সকে কি বলা হয়, হ্যারিং-বুরুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স, যেহেতু কি ইন্সপাইরেশন কে সে থামায় দেয়, এর বেশি আর হওয়া যাবে না, এটাই থ্রেশহোল্ড, এটাই সীমা, এটাই বর্ডার। Since it restrict the inspiration and limit the overstretching of lung tissue. Also, the reverse of this reflex is called হ্যারিং-বুরুয়ার ডিফ্লেশন রিফ্লেক্স। আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়তেছি তখন একটা নির্দিষ্ট পরিমাণ গিয়ে আবার কি ব্যাকে চলে আসতেছে, কারণ লাংস কি হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কি হবে, সে কনস্ট্রিক্ট হবে, সংকুচিত হবে, নাহলে বেশি তুমি নিঃশ্বাস ছেড়ে দেখো যে এক সময় গিয়ে আর যাবে না, কারণ নিঃশ্বাস তুমি ছাড়তে পারতেছো না। অর্থাৎ লাংস একটা নির্দিষ্ট আকার আকৃতি সবসময় বজায় রাখবে, খুব বেশি তোমার ইন্সপাইরেশন নেবে না, আবার খুব বেশিও এক্সপাইরেশন হবে না, এটাকে মূলত বলে হ্যারিং-বুরুয়ার রিফ্লেক্স। হ্যারিং-বুরুয়ার রিফ্লেক্স আছে দুইটা পার্ট, একটা হচ্ছে হ্যারিং-বুরুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স, যেটা হচ্ছে ইন্সপাইরেশনকে ইনহিবিট করবে, আর হ্যারিং-বুরুয়ার ডিফ্লেশন রিফ্লেক্স, যেটা হচ্ছে এক্সেস এক্সপাইরেশনকে ইনহিবিট করবে।
ডিস্টারবেন্স অফ রেসপিরেশন। বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স পাওয়া যায়, এগুলো আছে মেডিকেল টার্ম। আমরা যখন এরকম ফিল্ডে পেশেন্ট দেখবো তখন এরকম বিভিন্ন রকম পেশেন্ট আসবে রেসপিরেটরি সিস্টেমের ডিস্টারবেন্স নিয়ে, তখন এরকম এই মেডিকেল টার্ম গুলা ইউজ করতে হবে। যেমন ইউপনিয়া, ইউপনিয়া বলতে কি বোঝায়? ইট রেফার্স টু দ্য নর্মাল রেসপিরেশন। ইউ মানে হচ্ছে কি নর্মাল, আর অ্যাপনিয়া ইয়া মানে হচ্ছে অ্যাবসেন্স। So it is defined as temporary cessation of breathing. হঠাৎ করে এরকম শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, এটাকে বলতে হবে অ্যাপনিয়া। এটা কি কারণে হতে পারে? ভলান্টারি এফোর্ট অথবা হাইপার ভেন্টিলেশনের কারণে হতে পারে, অবস্ট্রাকশন অফ রেসপিরেটরি ট্রাক্ট। মানে হাইপার ভেন্টিলেশন কাকে বলে? ইট মিন্স ইনক্রিজড পালমোনারি ভেন্টিলেশন ডিউ টু ফোর্সড ব্রিদিং। যখন দেখবো যে অতিরিক্ত এরকম ফুটবলের পিছনে দৌড়ায় গেলে মনে হচ্ছে দম বের হয়ে যাচ্ছে, আপনার দম বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন। আর একটা হচ্ছে hypoventilation. It is the decrease in the pulmonary caused by decrease in rate or force of breathing. এটা কি কারণে হবে? অ্যাডমিনিস্ট্রেশন অফ সাম ড্রাগ। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ভেন্টিলেশন পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি যখন হাইপোক্যালসিমিয়া বা মিল্ক ফিভার হয় তখন আইভি তে ক্যালসিয়াম নিতে হয়। তো ক্যালসিয়াম যদি তুমি খুব দ্রুত দাও তাহলে তার ওই যে হাইপোভেন্টিলেশন হবে, অর্থাৎ তার লাংসটা কোলাপস হয়ে যাবে, কোলাপস হয়ে মারা যাবে। এজন্য সবসময় ক্যালসিয়াম দিতে হবে খুবই স্লোলি, এবং সাথে কি দিতে হবে? স্যালাইন চালাইতে হবে, তাহলে অ্যানিমাল মারা যাবে। So hypoxia, it is defined as reduced availability of oxygen to the tissue. তাহলে টিস্যুতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে এটাকে বলা হচ্ছে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার বিভিন্ন কারণ আছে, যেমন হাইপোক্সিক হাইপোক্সিয়া। It means the decreased oxygen content in the blood. অর্থাৎ ব্লাডে অক্সিজেন কম, এজন্য টিস্যুতে কম, এজন্য বলা হচ্ছে যে হাইপোক্সিক হাইপোক্সিয়া। এটা কি কারণে হয়? হাই অ্যালটিটিউড, যখন অতিরিক্ত উচ্চতায় উঠবা, অ্যাজমা, নিউমোথোরাক্স, তারপর হচ্ছে পালমোনারি এডিমা, এরপর হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। It is a condition characterized by the inability of blood to carry enough amount of oxygen. তো অক্সিজেন আছে কিন্তু ব্লাড হচ্ছে ক্যারি করতে পারতেছে না, কিসের কারণে? যখন দেখা যাবে হিমোগ্লোবিন কম, বা any condition that cause anemia can cause anemic hypoxia. এবার হচ্ছে stagnant hypoxia. Stagnant মানে কি? Stagnant হচ্ছে স্থির, স্থবির, কোনো চলাচল নাই। It is the hypoxia caused by decreased velocity of blood flow. অর্থাৎ ব্লাড ফ্লো যখন কমে যাবে, অর্থাৎ ব্লাডের গতি যখন কমে যাবে তখন কি হবে? স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া হবে। এর কজেস কি আছে? কনজেস্টিভ হার্ট ফেলিওর, হেমোরেজ, সার্জিক্যাল শক। এরপর আছে হিস্টোটিক হাইপোক্সিয়া। It is the type of hypoxia produced by the inability of tissue to utilize oxygen. সব কিছুই আছে কিন্তু টিস্যু সে ইউটিলাইজ করতে পারতেছে না, এটাকে বলা হচ্ছে হিস্টোটক্সিক hypoxia. Causes আছে cyanide poisoning, sulfide poisoning. Hypercapnia, it is the increased carbon dioxide content of blood. ব্লাডে যখন কি হবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এটাকে বলা হচ্ছে হাইপারক্যাপনিয়া। এটা কি কারণে হতে পারে? অ্যাসফিক্সিয়ার কারণে, এয়ার কন্টেইনিং এক্সেস কার্বন ডাইঅক্সাইড। হাইপোক্যাপনিয়া কি? যখন আছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, এটা হচ্ছে হাইপোভেন্টিলেশনের কারণে হতে পারে। অ্যাসফিক্সিয়া কাকে বলে? ইট ইজ দ্য কন্ডিশন characterized by combination of hypoxia and hypercapnia. একসাথে যদি হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া ডেভেলপ করে সেটাকে বলা হবে অ্যাসফিক্সিয়া। এটা কি কারণে হবে? ডিউ টু অবস্ট্রাকশন অফ এয়ার প্যাসেজ। এটার কজেস স্ট্রাঙ্গুলেশন, যখন কাউকে গলা টিপে ধরবা, বা কেউ যদি গলায় ফাঁস দেয়, বা কেউ যদি পানিতে ডুবে যায়, সেক্ষেত্রে অ্যাসফিক্সিয়া হবে। তাহলে মনে করো কোন একটা অ্যানিমেল পুকুরে পানিতে ডুবে মারা গেছে, তোমাকে বলা হয় যে কারণ কি, তখন ওই যে মেডিকেল টার্ম লিখতে হবে যে ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়া, বা কোন অ্যানিমেলকে কেউ এরকম শয়তানি করে গলা টিপে মেরে ফেলছে, তখন এটা লিখতে হবে ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়া বা স্ট্রাঙ্গুলেশন। ডিপসনিয়া কি? ইট মিন্স ডিফিকাল্টি ইন ব্রিদিং, যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হইতেছে, এটাকে বলা হচ্ছে ডিসপনিয়া। এর কজেস কি? সিভিয়ার মাসকুলার এক্সারসাইজ, নিউমোনিয়া, পালমোনারি এডিমা বা নিউমোথোরাক্স, কার্ডিয়াক ডিসঅর্ডার, সাইনোসিস, bluish discoloration of skin
and mucous membrane যে একদম কি হয়ে যাবে, নীল হয়ে যাবে ডিউ টু এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ রিডিউসড হিমোগ্লোবিন ইন ব্লাড। ব্লাডে যখন হিমোগ্লোবিন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তখন ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাবে। এর কারণ কি কি হতে পারে? হাইপোক্সিয়া, পয়জনিং লিডিং টু ফর্ম অল্টার্ড হিমোগ্লোবিন। যখন কোনো ধরনের পয়জনিং কেস হয় তখন এটা দেখে চিন্তা হয় যে তার কিনা বা নালাইতেছে কিনা, পেট টেট ফুলে যাবে। Say atelectasis, it refers to partial or complete collapse of lungs. Lungs যদি collapse হয়ে যায় এটাকে বলা হচ্ছে atelectasis. Causes deficiency or inactivation of surfactant, obstruction of a bronchus or a bronchiole. Pneumothorax, it is the presence of air in pleural space. Causes damage of chest cavity. So pneumonia ki pneumonia, it is the inflammation of lung tissue followed by accumulation of blood cell, fibrin and exudate in the alveoli. The affected part of the lung become consolidated. তাহলে যখন নিউমোনিয়া হবে কি সেখানে ইনফ্লামেশন হবে প্রচুর পরিমাণে। ইনফ্লামেশন হলে কি হবে, সেই জায়গাটা কনসলিডেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, নিরেট হয়ে যাবে। এর প্রসেস কি নিউমোনিয়া কি কি কারণে হয়? বিভিন্ন ইনফেকশন, সেটা হতে পারে ব্যাকটেরিয়া বা ভাইরাস, তারপরে যদি কোনো নক্সিয়াস কেমিক্যাল সাবস্টেন্সে শ্বাস প্রশ্বাসে নেয় সেক্ষেত্রে হতে পারে। So bronchial asthma, it is a respiratory disease characterized by difficult breathing with wheezing. তবে অ্যাজমা কাকে বলে? যখন শ্বাস প্রশ্বাস নেবে তখন শ্বাস করতে হবে, হুইজিং বলে। এটা হলে কি হবে? অ্যাজমা। সেটা কি কারণে হতে পারে? ইনফ্লামেশন অফ দ্য এয়ার প্যাসেজ, অ্যালার্জিক কন্ডিশন, পালমোনারি এডিমা। Pulmonary edema ki it is the accumulation of serous fluid in the alveoli and in the interstitial tissue of lung. কি কারণে হবে? নিউমোনিয়া হইলো অথবা সালফার পয়জনিং। এ পর্যন্ত এই রেসপিরেটরি সিস্টেম। তাহলে হচ্ছে আমাদের তিনটা সিস্টেম পড়া হয়ে গেছে। কি কি পড়ছিলাম জানি? সেল ফিজিওলজি, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। তোমরা ল্যাব শুরু করে দিছো? ল্যাব পরীক্ষা? না ভাই, শুধু পোল্ট্রি নিউট্রিশনের ল্যাবটা নিছে। ওই মিড টার্মের সাথে থিওরি মিড টার্মের সাথে ল্যাব মিড টার্ম নিছে। পোল্ট্রি নিউট্রিশন কে শরীফ স্যার নিচ্ছেন? জি। আর অন্যান্য কোনো পরীক্ষা হয়েছে নাকি? এই অন্যান্য সেমিস্টারে কোর্স, অন্য কোনো পরীক্ষা হয়নি। অন্যান্য কোর্সের মিড টেট কবে নেবে? ও, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো সিস্টেম করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।